এক রাতের বৃষ্টিভেজা এয়ারপোর্টের বাইরে একজন অত্যন্ত ধনী সফল মহিলা নিজের বিলাসবহুল গাড়িতে বসে আছেন। তার গাড়ির ড্রাইভার বাইরে দাঁড়িয়ে ট্যাক্সিগুলোকে ইশারা করছে। হঠাৎ একটা পুরনো সাদামাটা ট্যাক্সি এসে তাদের সামনে থামে। সেই ধনী মহিলা গাড়ি থেকে নেমে সোজা সেই ট্যাক্সিতে গিয়ে বসে পড়েন। ট্যাক্সি চলতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রাইভারের চোখ রিয়ারভিউ মিরারে পড়ে যাত্রীর মুখে, আর যাত্রীর চোখ পড়ে ড্রাইভারের মুখে। দুজনের চোখাচোখি হতেই যেন সময় থেমে যায়। দুজনের মনের মধ্যে 7 বছর আগের সব স্মৃতি একসঙ্গে জেগে ওঠে। যাত্রা শেষ হয় এয়ারপোর্টে পৌঁছে। মহিলা নেমে ড্রাইভারের জানালার কাছে এসে শান্ত গলায় বলেন, কাল সন্ধ্যায় ঠিক এই জায়গাতেই আমি তোমার জন্য অপেক্ষা করব। ড্রাইভার চুপ করে মাথা নাড়ে। মহিলা চলে যান ভিতরে। এই ধনী মহিলা কে, আর এই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে তার কি সম্পর্ক যে 7 বছর পরেও এত জরুরি কথা বলতে চান? পুরো রহস্য জানতে গল্পটা শেষ পর্যন্ত দেখো। উত্তরপ্রদেশের কানপুর শহরে এক বিবাহিত দম্পতি থাকতেন। স্বামীর নাম ছিল রোহন আর স্ত্রীর নাম ছিল প্রিয়া। প্রিয়া ও রোহনের বিয়ে হয়েছিল প্রায় 2 বছর আগে এবং সব কিছু খুব সুন্দরভাবে চলছিল। রোহন খুব ভালো পরিমাণে টাকা আয় করতেন এবং কোনো রকম অভাব ছিল না। কিন্তু হঠাৎ বিয়ের 2 বছর পূর্ণ হতেই রোহনের জীবন বেশ ব্যস্ত হয়ে পড়ে এবং এই ব্যস্ততার কারণে রোহন নিজের স্ত্রীর ওপর চিৎকার করতে শুরু করেন। এখানে স্ত্রী বারবার স্বামীকে বোঝানোর চেষ্টা করতেন, বলতেন, এমন করো না, এটা একদম ঠিক নয়, আমরা দুজনে শান্তিতে জীবন কাটিয়ে নেব, কোনো অসুবিধে নেই। কিন্তু রোহন বারবার এই কথাগুলোকে আরও বাড়িয়ে দিতেন এবং যখন কথাবার্তা খুব বেশি বেড়ে যেত তখন প্রিয়া রোহনকে বলতেন, রোহন, এভাবে চলবে না, দেখো এই দুনিয়ায় আমাদের দুজনের ছাড়া আর কেউ নেই, তুমিও যদি এমন করো তাহলে কিভাবে সময় কাটবে? এমন করা ঠিক নয়। পরিবারে যদি বড়রা থাকতেন তাহলে তারা আমাদের সামলে নিতেন, কিন্তু আমাদের পরিবারে কেউ নেই। আসলে রোহন আর প্রিয়া দুজনেই পুরোপুরি অনাথ ছিলেন এবং রোহন নিজের পরিশ্রমে এত বড় ব্যবসা গড়ে তুলেছিলেন যে সেই ব্যবসা থেকে দুজনের জীবন আরামে কাটছিল। দুজনে লাভ ম্যারেজ করেছিলেন এবং তারপর থেকে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিন্তু যখন রোহন ও প্রিয়ার মধ্যে ঝগড়া শুরু হয় তখন প্রিয়া এভাবে তাকে বোঝাতেন। রোহনের একটি কথাও কানে যেত না এবং তারপর এক সন্ধ্যায় যখন রোহন কোম্পানির কাজ থেকে ফিরে আসেন তখন প্রিয়ার ওপর অকারণে চিৎকার করতে থাকেন এবং বলেন, এখন আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তোমার সঙ্গে থাকতেই চাই না। প্রিয়া এই কথা শুনে একদম হতবাক হয়ে যান, কারণ তিনি এমন কিছু করেননি যার জন্য স্বামী রোহন এমন বলতে পারেন। প্রিয়া জিজ্ঞাসা করেন, কি হয়েছে রোহন, তুমি কেন এমন বলছো? তখন রোহন বলেন, কিছুই হয়নি, শুধু আমি তোমার সঙ্গে থাকতে চাই না এবং তোমাকে আমাকে ডিভোর্স দিতে হবে। প্রিয়া খুব বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রোহন আরও রেগে যান এবং শেষ পর্যন্ত নিজের স্ত্রী প্রিয়ার ওপর হাতও তুলে দেন। এখনও পর্যন্ত রোহন কখনো প্রিয়ার ওপর হাত তোলেননি এবং তারা দুজনে খুব ভালোবেসে থাকতেন। কিন্তু গত 6 মাস ধরে জানি না কি হচ্ছিল যার জন্য এসব ঘটছিল। যখন রোহন প্রিয়ার ওপর হাত তোলেন তখন প্রিয়ার আর সহ্য হয় না এবং প্রিয়া রোহনকে বলেন, ঠিক আছে, যদি এমনই হয় তাহলে আমি তোমার ঘর ছেড়ে চলে যাচ্ছি। রোহন বলেন, কোনো সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে চলে যেতে পারো। প্রিয়া সেখান থেকে সেই অনাথ আশ্রমেই চলে যান যেখানে তিনি বড় হয়েছিলেন এবং সেখানেই থাকতে শুরু করেন। রোহন এখন প্রিয়াকে ডিভোর্স দেওয়ার মন স্থির করে ফেলেন এবং তার জন্য একটা ডিভোর্স নোটিশ সেই অনাথ আশ্রমে পাঠিয়ে দেন। প্রিয়া যেই নোটিশটা দেখেন তিনি পুরোপুরি হতবাক ও বিচলিত হয়ে যান, কারণ তিনি এখনও ভেবেছিলেন যে স্বামী তাকে মানাতে আসবেন, কিন্তু স্বামী মানানো তো দূর, সাফ অস্বীকার করেছিলেন এবং তার ওপর ডিভোর্স নোটিশও পাঠিয়ে দিয়েছিলেন। এরপর প্রিয়ারও একটু রাগ হয়, চোখে অশ্রু থাকলেও মনে এক অদ্ভুত রাগ জ্বলে ওঠে। সেই রাগের কারণে প্রিয়া স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রিয়া ডিভোর্সের মামলা লড়তে শুরু করেন এবং কয়েক দিনের মধ্যেই দুজনের ডিভোর্স ফাইনাল হয়ে যায়। ডিভোর্স হয়ে যায় এবং অ্যালিমনি হিসাবে প্রিয়াকে কিছু টাকাও দেওয়া হয়। সেই টাকা নিয়ে প্রিয়া অনাথ আশ্রমে থাকতে শুরু করেন এবং রোহন নিজের বাড়িতে থাকতে থাকেন। প্রিয়া প্রথমে এই বিষয়ে খুব বেশি বিরক্ত হন যে দুজনের জীবন কত সুন্দর চলছিল, দুজনে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু হঠাৎ সুখের ওপর কারো নজর লেগে গিয়েছিল।
কিন্তু কিছুদিন পর প্রিয়া ভাবেন যে এভাবে সময় কাটবে না। জীবন যদি বাঁচতে হয় তাহলে নিজের পায়ে দাঁড়াতেই হবে। কারণ প্রিয়ার দ্বিতীয় বিয়ের একদমই ইচ্ছে ছিল না। তিনি একবার ভালোবেসেছিলেন এবং সেই ভালোবাসা থেকে যে বিয়ে হয়েছিল তাকেই সারা জীবন নির্বাহ করতে চেয়েছিলেন, চাই স্বামী পাশে থাকুন বা না থাকুন। তাই প্রিয়া সেই টাকা দিয়ে একটা ছোট ওয়ার্কশপ খোলেন যেখানে হার্বাল স্কিন কেয়ার ও কসমেটিক্স তৈরি হতো। প্রিয়া নিজে সেই জিনিসগুলো তৈরি করতে থাকেন এবং বিক্রিও হতে থাকে। ধীরে ধীরে প্রিয়া এই ব্যবসায় পুরোপুরি দক্ষ হয়ে যান এবং তার কাছে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করে। যে ছোট ওয়ার্কশপ দিয়ে শুরু করেছিলেন সেখান থেকে গ্রামের মহিলাদের জন্য অনেক ছোট ছোট হোম বেসড ওয়ার্কশপ খুলিয়ে দেন এবং কয়েকটা বড় লেভেলের ফ্যাক্টরিও খোলেন। সব কাঁচামাল ছোট ওয়ার্কশপে যেত আর তৈরি হয়ে বড় ফ্যাক্টরিতে এসে লেবেলিং ব্র্যান্ডিং হতো। এভাবে করতে করতে 7 বছর কেটে যায়। 7 বছরের মধ্যে প্রিয়ার লঞ্চ করা হার্বাল কসমেটিক্স ব্র্যান্ড আকাশ ছুঁয়ে ফেলে এবং প্রচুর টাকা উপার্জন করতে থাকে। এখন প্রিয়ার কাছে কানপুর শহরের মধ্যে নিজস্ব বাংলা আছে, নিজের বিলাসবহুল গাড়ি আছে, নিজেই গাড়ি চালান, কোনো ড্রাইভার রাখেননি, শুধু বাড়িতে একজন কাজের লোক রেখেছেন যে তার দেখাশোনা করে। তারপর একদিন প্রিয়াকে মুম্বাইয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হয়। বাড়ি থেকে বেরোবার সময় মনে হয় নিজের গাড়ি নিয়ে গেলে এয়ারপোর্টে পার্কিংয়ে ফেলে রাখতে হবে। তাই একটা ছেলেকে ফোন করেন, নাম অর্জুন, যে মাঝে মধ্যে তার গাড়ি চালিয়ে দেয়। অর্জুনকে বলেন, তাড়াতাড়ি এসো, আমাকে এয়ারপোর্টে দিয়ে আসতে হবে, খুব জরুরি। অর্জুন দৌড়ে এসে গাড়িতে বসিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। রাস্তায় একটা চৌড়ায় গাড়ি থামিয়ে প্রিয়া বলেন, আমি মুম্বাইয়ে 2-3 দিন থাকবো আর ঘুরব, তুমি এখান থেকেই আমাকে ট্যাক্সিতে তুলে দাও, গাড়ি বাড়ি নিয়ে যাও। অর্জুন বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি গাড়িতে বসুন, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই একটা ট্যাক্সি এসে থামে। অর্জুন কথা বলে ভাড়া মিটিয়ে প্রিয়াকে ট্যাক্সিতে তুলে দিয়ে চলে যায়। প্রিয়া ট্যাক্সিতে বসতেই ট্যাক্সি চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার বারবার রিয়ার ভিউ মিরারে তাকাচ্ছে, আর প্রিয়াও দেখেন ড্রাইভার তাকে দেখছে। চোখাচোখি হতেই দুজনে চিনতে পারেন। পুরো রাস্তা দুজনের মনে 7 বছর আগের স্মৃতি ঘুরপাক খেতে থাকে। এয়ারপোর্টে পৌঁছে প্রিয়া নেমে ড্রাইভারের জানালার কাছে এসে বলেন, কাল সন্ধ্যায় এই জায়গাতেই আমি আসব, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। ড্রাইভার চুপ করে মাথা নাড়েন। প্রিয়া প্লেনে উঠে মুম্বাই চলে যান আর ড্রাইভার ফিরতে শুরু করেন। এই ড্রাইভার আর কেউ নন, প্রিয়ার 7 বছর আগের তালাকপ্রাপ্ত স্বামী রোহন। রোহনের চোখে জল এসে যায়। প্রিয়া বুঝতে পারেন রোহন নিজের ভুলের জন্য লজ্জায় ভুগছেন। কিন্তু মিটিং খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই কাল সন্ধ্যার জন্য অ্যাপয়েন্টমেন্ট রাখেন। পরের দিন মিটিং শেষ করে প্রিয়া সোজা ফ্লাইট ধরে কানপুর ফিরে আসেন। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে চারদিকে তাকাতে থাকেন, রোহনের ট্যাক্সি কোথায়। রোহন দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। প্রিয়াকে দেখে সিগারেট ফেলে পায়ে মারিয়ে নিভিয়ে দেন এবং এমন ভান করেন যেন কিছুই খাননি। প্রিয়ার পুরনো স্মৃতি জেগে ওঠে। রোহন আগে গোপনে সিগারেট খেতেন, গন্ধ লুকোতেন। প্রিয়া সব জেনেও চুপ করে থাকতেন। প্রিয়া ধীরে ধীরে রোহনের কাছে পৌঁছে যান। দুজনের মনে চিন্তার ঝড় ওঠে, কেউ কথা বলতে পারেন না। অবশেষে প্রিয়া সাহস করে ট্যাক্সির ওপর হাত রেখে জিজ্ঞাসা করেন, এসব কতদিন ধরে চলছে? রোহন বলেন, গত 2 বছর ধরে ট্যাক্সি চালাচ্ছি, এভাবেই জীবন কাটাচ্ছি। প্রিয়া বলেন, কেন? তোমার তো অনেক টাকা পয়সা ছিল, হয়তো সেই অহংকারেই আমাকে তালাক দিয়েছিলে। রোহন হাসেন এবং বলেন, সময়ই এমন এসেছিল যে বাধ্য হয়ে এসব করতে হয়েছে। কিন্তু তুমি আমাকে এখানে কেন ডেকেছ? প্রিয়া বলেন, যেদিন থেকে তুমি আমাকে তালাক দিয়েছ সেদিন থেকে একটা কথা বুঝতে পারিনি, আমাদের মধ্যে এত গভীর ভালোবাসা ছিল, তবু কেন এত দূরত্ব তৈরি হলো। আজও যদি অন্য কারোর সঙ্গে বিয়ের কথা মনে আসে তবু মনে হয় আমি শুধু রোহনের জন্যই তৈরি। তাহলে কি এমন হয়েছিল? রোহন বলেন, সময়ই এমন ছিল। প্রিয়া বলেন, কেউ কিছু করিয়ে দেয়নি তো? রোহন বলেন, না প্রিয়া, এমন কিছু নয়, যা কারণ ছিল তা আমি জানি। প্রিয়া বলেন, তাহলে এখন আমাকে বলো, 7 বছর হয়ে গেল, যদি কারণটা এমন হয় যে আমি অন্য কারোর সঙ্গে জীবন শুরু করতে পারি তাহলে বলো। এই টাকা আমার মনের খালি জায়গা ভরতে পারে না। রোহন প্রথমে চুপ করেন। প্রিয়া বারবার অনুরোধ করেন, আমি তোমার স্ত্রী ছিলাম, একসঙ্গে জীবন কাটিয়েছি, বলতে পারো না? অবশেষে রোহন বলতে রাজি হন। বলেন, প্রিয়া, যখন আমার ব্যবসা তুঙ্গে ছিল তখন আমি কয়েকজন পার্টনার নিয়েছিলাম, কিন্তু
ধীরে ধীরে জানতে পারি তারা গোপনে মিটিং করে আমাকে বাদ দিয়ে ব্যবসা দখল করার প্ল্যান করছে। একদিন বাড়ি ফিরে রাগের মাথায় তোমাকে ধমক দিই। তুমি রেগে চলে গেলে আমি তোমাকে মানাতে যাচ্ছিলাম, কিন্তু তখনই মনে হলো যদি তারা সত্যি আমাকে বের করে দেয় তাহলে আমি আবার গরিব হয়ে যাব। আমি চাইনি তুমি সেই গরিবই থাকো। আমরা দুজনেই অনাথ, গরিবই থেকে উঠে এসেছি। তাই সরাসরি বলার বদলে ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে তোমাকে তালাক দিয়ে দিই। এই কথা শুনে প্রিয়ার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকে। তিনি ভেবেছিলেন রোহন টাকার অহংকারে তালাক দিয়েছেন, কিন্তু রোহন তাকে গরিবিতে ঠেলে দিতে চাননি। রোহন বলেন, ভালোই হয়েছে তুমি আমাকে তালাক দিয়েছিলে, নইলে তুমিও আজ আমার মতো ধাক্কা খেতে। পার্টনাররা সব কেড়ে নিয়েছে। প্রিয়া চোখের জল মুছে বলেন, রোহন, যদি এমন কথা হয় তুমি আমাকে বললে না কেন? তুমি আমাদের ভালোবাসাকে এত দুর্বল ভেবেছিলে? যা হয়েছে হয়েছে, কিন্তু এখন তুমি সুখী তো? না, আমি এখনো কোটিপতি জীবন যাপন করি। আমার সঙ্গে চলো, আমার বাংলো আছে, আজ থেকে তোমাকে ট্যাক্সি চালাতে হবে না। রোহন অবাক হয়ে বলেন, সত্যি? প্রিয়া বলেন, হ্যাঁ রোহন, সত্যি, চলো আমার সঙ্গে। তারপর রোহন প্রিয়ার সঙ্গে তার বাংলোয় যান। বাংলো দেখে রোহনের চোখ আটকে যায়। প্রিয়া একা পরিশ্রমে এত বড় সাম্রাজ্য গড়েছেন, যা তার নিজের ব্যবসার চেয়েও বড়। কোনো পার্টনার নেই, সব লাভ তারই। সেখানে এসে রোহন ও প্রিয়া আবার একসঙ্গে থাকতে শুরু করেন, আবার বিয়ে করেন এবং জীবন একসঙ্গে কাটাতে থাকেন। আজ তাদের 2টি সন্তান আছে এবং দুজনে মিলে প্রিয়ার গড়া কোম্পানিগুলো চালান। খুব সুখে জীবন কাটছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও এমন গল্প তোমাদের জন্য আনতে পারি। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।